প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক যুগান্তরের চিফ রিপোর্টার জনাব মাসুদ করিম। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখে তারপর আলোচনায় যাচ্ছি। প্রথমে বাংলাদেশ প্রতিদিন। ইতিহাস গড়েই ফিরলেন ট্রাম্প, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নিলেন শপথ। কি পরিবর্তন আসবে বিশ্বে, বাড়তে পারে ভোটের তাগাদা। ঘোষণাপত্র নিয়ে ফেব্রুয়ারিতে ঐকমত্য হবে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সমর্থন পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের। বিচার বঞ্চিত ছিলেন গুমের শিকার ব্যক্তিরা, উপরের আদেশে তদন্ত বন্ধ। ট্রাম্প ঝড়। গাজীপুরে রেহানা পরিবারের বিপুল সম্পদ, অনুসন্ধানে দুদক। মেডিকেল ভর্তিতে কোটা বিতর্ক। সমকাল। ভরপুর ফলনেও কাঁদছেন চাষি, পাশে নেই কেউ। আসলে কি চাইছে জামায়াত? জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, পরিস্থিতি বোঝার সক্ষমতা নেই তোফায়েলের। ডোনাল্ড ট্রাম্প ফিরলেন রূপকথার মতো, ব্যর্থতার অভিযোগ নিয়েই বিদায় বাইডেনের। কালবেলা। রাজধানী মেহেরপুর হেডকোয়ার্টার রাশিয়া, অনলাইন জুয়া। হিমশীতল ঝড়ের দিনে ট্রাম্পকে উষ্ণতায় বরণ। বিক্ষোভের পর উত্তীর্ণ ১৯৩ জনের তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত, মেডিকেলে ভর্তিতে কোটা। স্বরাষ্ট্র উপদেষ্টা, বিজিবি অনুমতি পেল টিয়ার শেল, সাউন্ড গ্রেনেডের। আমাদের সময়। লুটপাটে মূলধন তলানিতে চলছেও খুঁড়িয়ে খুঁড়িয়ে, 4 ব্যাংকের মূলধন ঘাটতিতে ৫১,৫০০ কোটি টাকা। মূলধন ঘাটতি ৫১,৫০০ কোটি টাকা। 3টির মূলধন পর্যাপ্ততার হার ঋণাত্মক, অন্যটির গ্রহণযোগ্য সীমার নিচে। কালের কণ্ঠ। শিক্ষার্থীদের বিদেশমুখী স্রোত বাড়ছে। আমার দেশ। সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা, 4 চুক্তি বাতিলে দিল্লিকে চিঠি দেওয়া হবে। 43তম বিসিএস এই শতাধিক ছাত্রলীগ ক্যাডার নিয়োগ। সংসদীয় সীমানা বিন্যাসে হচ্ছে নতুন কমিশন। দেশ রূপান্তর। আশা নিরাশার প্রত্যাবর্তন, ট্রাম্পের শপথ অনুষ্ঠান। রাষ্ট্রপতির ক্ষমা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট। এবছরই নির্বাচন আদায় করবে বিএনপি, আশ্চর্যবোধক চিহ্ন রয়েছে। দৈনিক করতোয়া। মেডিকেল ভর্তি পরীক্ষার ফল পুনরায় প্রকাশের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত। গুম সংক্রান্ত তদন্ত কমিশন, গর্ভবতী সন্তানসহ নারীরাও গুমের শিকার হয়েছিলেন। আলোকিত বাংলাদেশ। সুষ্ঠু ভোটার তালিকা, ভোটাধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ। সম্পর্কের 50 বছর পূর্তি, বিশেষ বিমানে ডক্টর ইউনূসকে বেইজিংয়ে নিতে আগ্রহী চীন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ওয়ার্ল্ড ব্যাংক অফার্স চিপার $350 million লোন গ্যারান্টি ফর এলএনজি ইম্পোর্টস। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। একটি শিরোনাম আছে ট্রাম্প ঝড়। আজ শিরোনামগুলোতেও ট্রাম্প ঝড়, মানে সবগুলো শিরোনামই মূলত ডোনাল্ড ট্রাম্পের শপথ কেন্দ্রিক, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে এবং তার দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণ, দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ। এই বিষয়টিকে ঘিরে নানা রকম শিরোনাম রয়েছে। আমরা আলোচনা শুরু করতে চাই আপনার কূটনৈতিক সাংবাদিকতার দীর্ঘ ধারাবাহিকতার সূত্র ধরে। ধন্যবাদ। এটা একটা কঠিন মানে অপেক্ষা ছিল, মানে একটা ক্ষণগণনা ছিল যে 20 তারিখে, যেটা আমেরিকার প্রসেস অনুযায়ী 20 জানুয়ারি যেটা অভিষেক হয়ে থাকে নতুন রাষ্ট্রপতির আমেরিকার, সেই হিসেবে ট্রাম্পের যে ইনাগুরেশন, সেটাকে নিয়ে মানুষের যে কৌতূহল এবং সেই কৌতূহলের যে ব্যাপারটা ঘটলো সেটা আমরা সবাই দেখলাম যে একটা
একটা ঝড়ই আপনি বলতে পারেন, কারণ ট্রাম্প ব্যাপারটাই একটা ঝড়। আপনারা জানেন যেটা বলা যে মোস্ট ডিসরাপ্টর। সুতরাং উনি যে একটা ঝড় তুলবেন এটা তো খুবই স্বাভাবিক। এবং উনি যে বক্তব্যটা রাখলেন, তার ইনাগুরেশন স্পিচ যেটা, সেখানে তো ক্লিয়ার উনি বলছেন যে আমেরিকা সামনে থাকবে, ফার্স্ট থাকবে, যে পলিসি সেটাতে উনি আছেন। এবং গোল্ডেন এইজ অফ আমেরিকা স্টার্ট করেছে তার মাধ্যমে। এবং তিনি আগের শাসনকে খুব করাপ্ট বা অযোগ্যতার কথাগুলি তুলেছেন এবং একই সঙ্গে বলেছেন যে আমেরিকার মানুষ যারা ম্যাগনিফিসেন্টলি খুব শিখিয়ে মানে ল অ্যাবাইডিং পিপল, কিন্তু তাদের সিকিউরিটি দিতে আগের যে শাসন, বাইডেনের শাসনকেই উনি হয়তো উল্লেখ করেছেন, যারা ব্যর্থ হয়েছে সেই জায়গায় তিনি খুব টাফ হবেন। পরিষ্কার তিনি বুঝিয়েছেন যে বর্ডার খুব স্ট্রং থাকবে। সুতরাং একটা অভিবাসীদের জন্য বা মানে বিশেষ করে যেটা মেক্সিকো থেকে বা আশেপাশের অঞ্চল থেকে বা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে যারা আমেরিকামুখী হবে তাদের জন্য খুব একটা সুসংবাদ থাকছে না। তবে আমরা তো এতদিন অনেক রকম স্পেকুলেশন অনেক কিছু দেখেছি এবং এটা সবাই বিশ্বাস করে যে ট্রাম্পের এই ইনাগুরেশনের পরে এখন উনি যা বলবেন এগুলি হলো প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য। যদিও শুরুর দিকে ইনাগুরেশনের আগে উনি বলেছেন যে কানাডা হয়ে যাবে 51তম প্রভিন্স তারা চান, কানাডার উপরে তারা 25% ট্যাক্স আরোপ করবেন কানাডা থেকে ইম্পোর্ট প্রোডাক্টের উপরে, যেটা এখন উনি বলছেন যে $200 বিলিয়ন মতো অ্যানুয়াল ট্রেড ডেফিসিট আছে। অবশ্য কানাডা বলছে যে না, এটা আমেরিকার মানুষের জন্য প্রোডাক্ট সস্তা করার জন্য দরকার হচ্ছে। তো এটা একটা আপনি যদি চিন্তা করেন, আমরা যদি চিন্তা করি গ্লোবাল সিনারিওটা ক্রনোলজিক্যালি, তাহলে আমরা দেখব যে প্রথম বিশ্বযুদ্ধের পরেই একটা বিশ্বব্যাপী যে পরিবর্তনটা হয়েছিল সেটা হয়েছিল যে অনেক এম্পায়ার স্ক্রাম্বল হয়ে গেছিলো, অনেক টেরিটোরিয়াল সীমানা চেঞ্জ হয়ে গেছে। এবং এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু একই ঘটনা ঘটছে, কিন্তু সেটা একটু লার্জের স্কেলে ঘটেছে। এবং এখনকার যে থার্ড ওয়ার্ল্ড প্রেস যদি আপনি ধরেন, তাহলে এখানে এখন আর সেই রকম যুদ্ধ বিগ্রহ না হয়ে এটা হয়তো যেমন ইউক্রেন কিংবা গাজা কিংবা এরকম পকেটে যুদ্ধ হবে বটে, হচ্ছে বটে, কিন্তু এটার ইকোনমিক ফল আউটটা কি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তো এইসব দিক থেকে ট্রাম্পের শাসনটাকে আমরা বলতে পারি এটা মানে গত শাসনটাকে যদি আমরা পর্যালোচনা করি, ডেফিনেটলি এটাকে একটা বাণিজ্য যুদ্ধের শাসন হিসেবে অনেকেই মনে করতেছে, যেটা উনি কানাডার সাথে তাদের সবচেয়ে ঘনিষ্ঠ নেইবার হিসেবে জিওগ্রাফিক্যালি এবং জিওপলিটিক্যালি এবং যদি জিওমরফোলজিক্যালিও বলেন, সো একটা নেইবারের সাথেও তারা কিন্তু বাণিজ্যের ব্যাপারে কোনো ছাড় দিচ্ছেন না। এবং ব্যক্তিগতভাবে ট্রাম্প নিজে একজন ব্যবসায়ী। সুতরাং একটা সুখবর থাকতে পারে যে যুদ্ধটা যদি থামে, বিশেষ করে ইউক্রেন ওয়ারটা, তাহলে সেটা খুব ভালো হবে। যদিও এই ক্ষেত্রে যুদ্ধ স্টপ করতে গেলে অনেকেই মনে করে যে ইউক্রেন হবে নেট লুজার, কারণ যে সমস্ত জায়গাগুলো অকুপাই করেছে রাশিয়া সেখান থেকে হয়তো ছেড়ে যাবে না। তো সেক্ষেত্রে একটা টেরিটরিয়াল লস সত্ত্বেও যদি ন্যাটো সরে যায়, আমেরিকা সরে যায়, সেখানে যুদ্ধ বন্ধ হতে বাধ্য। এবং সেটা যদি বন্ধ হয়, সেটার কিন্তু একটা গ্লোবাল ইম্প্যাক্ট আমাদের উপরে পড়বে, কারণ আমরা অনেক কিছুই ইউক্রেন থেকে ইম্পোর্ট করি বা আমাদের একটা ট্রেড বাণিজ্য, সেটা বাণিজ্যটা ইজি হবে। সেটা আমরা আমাদের মতো দেশগুলো তো বাণিজ্য ছাড়া কোনো ফলআউট বা অন্যান্য কোনো থাকবে না। তো এটা একটা ব্যাপার আছে। আর একটা ব্যাপার হলো যে হয়তো মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে কম বেশ একই নীতি থাকবে, যদিও একটা সিজফায়ার চলতেছে, কারণ একটা যারা এখন একতরফাই সিজফায়ার বলা যায়, কারণ ইসরায়েল মনে করে যে তাদের মিশন কমপ্লিট হয়েছে, সুতরাং তারা একটা সিজফায়ারে গেছে এবং বাধ্য হইয়া ওই সিজফায়ার আবার হামাস বা অন্য যারা যুদ্ধপক্ষ রাজি হয়েছে, কারণ তাদের হাতেও কিছু করণীয় করার নাই। এরকম একটা গ্লোবাল সিনারিওর মধ্যে আমেরিকার ডোমেস্টিক সিনারিও এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের যে সিনারিও, তার মধ্যে যে ট্রাম্পের প্রত্যাবর্তন, সেখানে যে নানা রকম ডিসরাপশনের চমক থাকবে, সেটার জন্য আমার মনে হয় মেন্টালি প্রস্তুত থাকা সবার প্রয়োজন। এবং আমি মনে করি যে আমাদের মতো দেশ যারা এই সমস্ত বড় প্লেয়ারদের নানা রকম বড় ইন এ সেন্স যে দে হ্যাভ দ্য ইকোনমি, দে হ্যাভ দি মিলিটারি পাওয়ার এবং দে হ্যাভ দ্য অ্যালায়েন্স পাওয়ার, সেই সব দিক থেকে তো আমেরিকা নাম্বার 1 ওয়ার্ল্ডের মধ্যে আছে। এবং তাদের যে
কৃতকর্ম বা ক্রিয়া প্রতিক্রিয়া সেগুলির দিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে, যাতে আমাদের উপরে কী প্রভাব পড়ে সেটার উপরে নিশ্চয়ই রাখতে হবে। তো এইসব দিক থেকে আমরা ট্রাম্পের শাসনটা এখন কিভাবে সামনের দিকে অগ্রসর হয় সেই দিকে নজর রাখতে হবে, এবং সেই অনুযায়ী আমাদের কী কী পদক্ষেপ নেওয়া দরকার। পার্টিকুলারলি বিশেষ করে যদি আপনি চিন্তা করেন যে ডলারের মার্কেটটা একতরফাভাবে মানে রিজার্ভের মানে ডলার রিজার্ভটা সেন্ট্রাল রিজার্ভের উপরে নির্ভর করে, তো একটা ব্যবসা বাণিজ্যের উপরে যে প্রভাব পড়বে এটা তো বলাই বাহুল্য। এবং ট্রাম্প নিজে একজন ব্যবসায়ী, হয়তো ফিজিক্যাল ওয়ারটা একটু কমতে পারে, কিন্তু বাণিজ্য যুদ্ধ ক্রমশ বাড়বে, এবং সেটা কনজারভেটিভলি যে আমেরিকাকে ফার্স্ট নীতিতে রেখে আমেরিকা একটা কনজারভেটিভ পলিসির দিকে যাবে সেটাই আপাতত মনে হচ্ছে। বাট এখনই আমরা এত তাড়াতাড়ি কোনো কনক্লুশনে যাচ্ছি না, মাত্র উনি দায়িত্ব গ্রহণ করলেন। আগামী কয়েকদিনে উনি কী ধরনের প্রশাসন সাজান এবং কিভাবে অগ্রসর হন সেইগুলি যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে ট্রাম্পের শাসন ব্যবস্থাটা কী হবে এবং কী হবে তার বৈশ্বিক প্রভাব। তবে আমরা এখন পর্যন্ত মনে হচ্ছে যে ভালো কিছু হবে, সেটাই আমরা আশা করি। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আমরা এতদিন ধরে জানি যে উন্নত দেশগুলোতে সরকার পরিবর্তন হলেও তাদের যে মৌলিক নীতিগুলোর পরিবর্তন ঘটে না, আন্তর্জাতিক নীতিরও পরিবর্তন ঘটে না, এমন একটি প্রবাদের মতো প্রচলিত আছে। একটি শিরোনাম আমাদের সামনে রয়েছে এই প্রবাদের পরিপন্থী, বাইডেনের সব নীতি উল্টে দিচ্ছেন ট্রাম্প, আমেরিকার নতুন অধ্যায়। বৈদেশিক নীতিতে ধারাবাহিকতা থাকে, এটা ঠিকই, কিন্তু গ্লোবাল চেঞ্জেসের সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্টও কিন্তু হয়। আমরা যেটা অপরিবর্তিত থাকে, হ্যাঁ একটা রাষ্ট্রের নীতি তো একেবারে যেগুলি বেসিক নিডের নীতি, আপনি যদি উপর থেকে মানচিত্র তোলেন তাহলে জিওগ্রাফি তো আর পরিবর্তন হয় না। আপনার এখানকার মাটি যদি পলিবিধৌত বাংলাদেশ হয়ে থাকে, এখানে তো ডেজার্ট হবে না। সুতরাং সেই দিক থেকে তো আপনি জিওপলিটিক্যাল নীতি একটা স্বাভাবিক ন্যাচারাল, এটা তো থাকবেই অপরিবর্তিত ধারাবাহিকতা। যেমন ধরেন আমাদের ক্ষেত্রে ট্রাম্পের নীতিকে আজকে তো চিফ অ্যাডভাইজারের সঙ্গে দেখা করেছেন, তো উনি তো নতুন অ্যাম্বাসেডর যিনি মানে চার্জ দ্য অ্যাফেয়ার্স যিনি এসছেন, উনি তো ট্রাম্পই নিযুক্ত করেছেন তাকে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের নারী নক্ষত্র উনি জানেন বলেই, তার পলিসি জানেন বলেই উনি দেখা করেছেন ইনাগুরেশনের কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে। তো এখানে উনি ক্লিয়ার বলেছেন যে আমাদের দেশে যে ডেমোক্রেসি এবং আমাদের দেশের যে উন্নতি, মানে সেই জায়গাটায় ওনারা মানে অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট দেবেন। দ্যাট মিনস এই যে ডেমোক্রেসির যে ব্যাপারটা, এটা হয়তো বাইডেন প্রশাসনের মধ্যে ডেমোক্রেসি, মানবাধিকার, শ্রম অধিকার কিংবা আদার এত বেশি চাপাচাপি করবে না, কিন্তু বেসিক যে ডেমোক্রেটিক যে ফর্মুলা সেই জায়গাটাই তারা ঠিক আছে। এবং তার কিছুক্ষণ আগে আজকে একটা প্রজেক্ট উদ্বোধন করেছেন চট্টগ্রাম হিলটেক্স বা কক্সবাজারের যে ওনাদের ইউএসএআইডির একই দিনে। তো সেখানে ওই সব জায়গাগুলি যে চ্যালেঞ্জগুলির কথা বলছেন, রোহিঙ্গাদের ব্যাপারটা বলেছেন। তো এই বেসিক নীতিগুলি তো সাধারণত কান্ট্রি ওয়াইজ নীতিগুলি প্রণয়ন করে ওদের ফরেন দফতর, সেইগুলি ঠিক থাকবে। আমি বলছি যে ব্রডার ক্যানভাসে যদি ওনার যে ফোকাল পয়েন্ট সেই জায়গাতে তিনি কিছু পাল্টাবেন। যেমন এখানে শিরোনামটি হচ্ছে যে বাইডেনের সব নীতি উল্টে দিচ্ছেন ট্রাম্প, মানে সেই সুবাদে আমি প্রস্তুতি করি না। সব নীতি মানে আমি বলবো এটা অ্যাডজাস্টমেন্ট, সব নীতি তো পাল্টে দেওয়া সম্ভব নয়। এটা আমি বলবো যে গ্লোবাল পরিস্থিতিটার সঙ্গে তার পলিসির একটা অ্যাডজাস্ট করার জন্য যতটুকু পরিবর্তন দরকার সেই পরিবর্তন তিনি করবেন। যেমন ধরেন ন্যাটোর ক্ষেত্রে বাইডেনের এক নীতি, ট্রাম্পের আরেক নীতি। কিংবা যেমন ধরেন এই আজকের এই ইনাগুরেশনে উনি দাওয়াত দিয়েছেন চাইনিজ প্রেসিডেন্টকে, যদিও উনি জান নাই, কিন্তু এটা হয়তো বাইডেন থাকলে এটা হইতো না, জিনিসটা অন্যভাবে যেত। উনি গত টার্মে আপনি দেখেন যে নর্থ কোরিয়ান লিডারের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরে। তো ওগুলি তো হোস্টেল কান্ট্রি টু আমেরিকা, কিন্তু ট্রাম্প কিন্তু এগুলি করছেন কারণ উনি চিন্তা করেন অন্যভাবে, একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে উনি চিন্তা করেন। তো দুইয়ের মধ্যে পার্টির পার্থক্য তো আছে। ডোমেস্টিক পলিসি এরা কিছুটা উদার, আর উনি সেই বক্তব্যই বললেন যে এই দেশের মানুষকে যারা ল অ্যাবাইডিং সিটিজেন অফ আমেরিকা তাকে সিকিউর করতে পারে নাই বাইডেন, অতএব আমি সিকিউর করব। কী করবেন সিকিউর? ডেফিনেটলি বর্ডার উইল বি হেভি টাইটেন। পলিসি ক্ষেত্রে তার চিন্তা ভাবনার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট অবশ্যই হবে,
কিন্তু তার মানে এই না যে সব নীতি বাইডেনের নীতি বললে বাইডেনের নীতিতে চেঞ্জ হতে পারে, আমেরিকার নীতিতে কোনো চেঞ্জ হবে না। বাইডেন তো এটা একটা দলীয় বা ডেমোক্রেটিক দলের যে নীতি সেটা উনি অনুসরণ করেছেন। ডেমোক্রেটিক দলের আর রিপাবলিকান দলের নীতিগত পার্থক্য অবশ্যই আছে, সেই পার্থক্যগুলি অ্যাডজাস্ট হবে, কিন্তু আমেরিকার কিছু কিছু স্থায়ী নীতি আছে, সেই জায়গাগুলিতে খুব বেশি পরিবর্তনের জায়গা নেই। বদলাচ্ছে পুলিশ র্যাব আনসারের পোশাক, এই শিরোনামটিও প্রাধান্য পেয়েছে বেশিরভাগ সংবাদপত্রে। এগুলি আমরা একটা কনফিডেন্সের জন্য এই ধরনের ব্যাপার, এটা এইবারই নতুন। আপনারা যখন দেখেন যে বিডিআর যখন বিদ্রোহ হলো, তারপরে এটা একটা ভঙ্গুর অবস্থা হয়ে গেল। এই বিদ্রোহের পরে সেটার ভাবমূর্তি গড়ে তোলার জন্য এটার নাম পাল্টানো হলো, পোশাক পাল্টানো হলো, এবং সেটাকে পুনর্গঠন ক্ষেত্রে অনেক রকম ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে। এইবার যেটা হয়েছে যে গণ অভ্যুত্থান যেটা হলো জুলাই এবং আগস্টে, এবং পুলিশের ভূমিকাটা এখনকার রিজিমে এটা প্রশ্ন যেটা তুলছে, এবং সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে গোলাগুলি যে ঘটনাগুলি ঘটেছে এবং যারা শহীদ হয়েছেন, সেই ক্ষেত্রে এখন পুলিশ একটা কনফিডেন্সের অভাবে ভুগতেছে। এটা তো বলার অপেক্ষা রাখে না, কারণ পুলিশের যে বাড়াবাড়িটা ছিল সেইটাতে এখন কনফিডেন্স যদি আবার না যায় পুলিশের মধ্যে, কারণ যে কোনো একটা দেশের একটা আইন শৃঙ্খলা ক্রিমিনাল কার্যকলাপ দমনের প্রধান বাহিনী হলো পুলিশ। সেটা কিন্তু সেনাবাহিনীও না, সেটা অন্য কোনো বাহিনীও না, প্রধান বাহিনী হলো পুলিশ। ও পুলিশ যদি কনফিডেন্সের মধ্যে না থাকে তাহলে সেটা দমন করা কঠিন। তো সেই জন্যেই ওনারা হয়তো একটা পুনর্গঠনের উদ্যোগের অংশ হিসেবে এই ধরনের পদক্ষেপের কথা চিন্তা ভাবনা করে থাকতে পারেন, যেটা বিডিআরের ক্ষেত্রে বিজিবির নাম ধারণ করলো এবং পোশাকেও পরিবর্তন হলো, এদেরকে আবার নতুন করে প্রাণ সঞ্জীবনী দেওয়ার জন্য, যাতে আমাদের বর্ডার সিকিউর থাকে। ইন্টারনাল সিকিউরিটি, বিশেষ করে ইন্টারনাল ক্রাইম দমনে, সেই ক্ষেত্রে পুলিশের ভূমিকাটাকে যদি তাদের কনফিডেন্টলি ফিরে আনতে হয়, তাহলে ডেফিনেটলি তাদের মধ্যে একটা সংস্কার, তাদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করতে হবে। সেটার অংশ হিসেবে হয়তো পুলিশের দিক থেকে চিন্তা ভাবনাগুলি করা হচ্ছে, এবং আমার মনে হয় যে পুলিশের কনফিডেন্স যত দ্রুত ফেরানো যায় এটা দেশের জন্য ভালো হবে, কারণ আইন শৃঙ্খলার ইতিমধ্যেই অপরাধের মাত্রা ইতিমধ্যেই বেড়েছে, বিশেষ করে ছিনতাই, চুরি, ডাকাতি, এই সমস্ত ব্যাপারগুলি সাধারণ নাগরিকদের খুব মর্মাহত করছে। এবং যে কোনো সরকার, একটা অন্তর্বর্তী সরকারই হোক আর নির্বাচিত সরকারই হোক, প্রত্যেক সরকারের রুটিন দায়িত্ব রয়েছে। প্রধানতম দায়িত্ব হলো তার নাগরিকদের নিরাপত্তা বিধান করা। তো সেই জায়গায় পুলিশকে ভূমিকা পালন করতে হলে পুলিশের মধ্যে এই হারানো কনফিডেন্স ফিরে আনা জরুরি। এই সংবাদটিরই একটি উপশিরোনাম এখানে আছে, দেশে অবৈধ বিদেশির সংখ্যা 33,000, পাশাপাশি বলা হয়েছে বিজিবিকে দেওয়া হচ্ছে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল। আমি যেটা বলবো যে এটা সিকিউরিটির ক্ষেত্রে, যেটা আমি অন্যান্য দেশে লক্ষ্য করি, যে এটা কিন্তু তাদের হাতের মুঠোয় থাকে, সিকিউরিটি বাহিনীগুলির হাতের মুঠোয় থাকে, যে কোন লোকটা কিভাবে আসছে, কি করতেছে না করতেছে, এটা কিন্তু সম্পূর্ণ টেকনোলজির মাধ্যমে এটা করা হয়। সুতরাং এটা একটা ব্রড বেস ডাটাবেস যদি আমাদের মধ্যে না থাকে, তাইলে কিন্তু এটা নিরাপত্তাটা ব্যাহত হবে। বিশেষ করে এখনকার যে টেকনোলজি এখন যেভাবে অগ্রসর হচ্ছে, আমরা বলছি যে চতুর্থ শিল্প বিপ্লব, আবার তৃতীয় বিশ্বযুদ্ধ একই সঙ্গে, তো সেখানে মোবাইল ফোন বা সাইবার ক্রাইম কিংবা ভার্চুয়াল জগৎগুলি যেভাবে বিকশিত হচ্ছে, সেখানে তার সাথে পাল্লা দিয়ে রাষ্ট্রের সিকিউরিটি মেজাজটাও কিন্তু সেই রকমভাবে বোস্ট করা দরকার। এবং এটার মধ্যে আপনার দেশের কতজন সিটিজেন আছেন, তার কি পরিচয়, তার বিস্তারিত যেমন একটা সরকারের কাছে বা একটা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে থাকবে, যেটা আইডেন্টি কার্ডের মাধ্যমে হয়তো এখন সেটা করা হয়েছে ডিজিটাল সিস্টেম। বাট দ্য সেম টাইম দ্য ফরেনার্স যারা একটা দেশে আসতেছে এবং সেখানে তারা কি পারপাজে আসতেছে এবং কতদিন তার ভিসার মেয়াদ, সেটা বৈধ পথে কয়জন আসতেছে, অবৈধ পথে, আমাদের তো বর্ডার আছে, স্থল বর্ডার, সেখান থেকে অবৈধ পথেও আসা সম্ভব, সেভাবে কেউ আসতেছে কিনা, কিংবা বৈধভাবে আসলেন কিন্তু তার মেয়াদ শেষ হয়ে গেল, উনি আর ফিরে গেলেন না, আর থাকলেন, সেটা একটা অবৈধ। কিংবা ধরেন এক কাজের কথা বললে এসে অন্য কাজে কাজ করতেছেন, কিংবা ধরেন এখানে অনেক মানি লন্ডারিংয়ের ঘটনা ঘটে, আমরা শুনলাম যে বিপুল পরিমাণ টাকা পাচার হচ্ছে, এটার সঙ্গে ওরা কোনোভাবে কাজ করতেছে কিনা।
প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। কিংবা একেবারে সিম্পল, যদি আমাদের দেশে আইন শৃঙ্খলার যে অবনতি সেটার সাথে তারা কোনোভাবে যুক্ত হচ্ছে কিনা, এই সব কিছু যদি নখদর্পণে রাখতে হয় তাহলে সেটার একটা ডাটাবেস, ক্লিন ডাটাবেস এবং সেটার অ্যানালাইসিস, এটা গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে থাকা দরকার। আমার মনে হয় সেটা একটা রাষ্ট্রের নিরাপত্তার সাথে জড়িত। আরেকটি শিরোনাম, বিক্ষোভের পর উত্তীর্ণ 193 জনের তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত, মেডিকেল ভর্তিতে কোটা। মেডিকেল ভর্তিতে মানে এটা কোটায় 193 জন এবার সুযোগ পেয়েছিল মেডিকেল ভর্তি পরীক্ষায়। তাদের এটা নিয়ে বিক্ষোভ হয়েছিল যে কোটা কেন, তো তারপর 193 জনের তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোটার উপরে তো এত বড় একটা আন্দোলন হয়ে গেল, এখন তো এটা আমরা নৈতিকভাবে বলতে পারি না যে কোটার ব্যবস্থাটা এখন চলছে। যেটা যদি আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ে, মেডিকেল কলেজে, অন্যান্য জায়গায় পোষ্য কোটা, বা এটা শুধু এমন না, পোষ্য কোটা নিয়েও আন্দোলন হয়েছে। যেমন ধরেন ইউনিভার্সিটিতে ভর্তির সময় পোষ্য কোটা, আবার পাশ করার পরে চাকরির সময় পোষ্য কোটা, তাইলে তো এটা একটা মেধা যাচাইয়ের প্রক্রিয়া হইতে পারে না। হ্যাঁ, বলতে পারেন যে এই জিনিসটা মিনিমাম মেধা তো এখানে থাকছে, কিন্তু কথা হলো যে আন্দোলনের রক্ত দিতে হয়েছে এত মানুষকে, তো সেই তারপরেও যদি কোটা থাকে সেটা তো একটা নৈতিক মানদণ্ডে তো গ্রহণযোগ্য হইতে পারে না। এবং এখানে মেডিকেল কলেজের মতো একটা জায়গা যেখানে একটা মানুষের জীবন মৃত্যু জড়িত, একটা আমি বলবো যে আমরা বলি যে সবচেয়ে মেধাবীরা এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই সমস্ত জায়গায় ভর্তি হওয়ার টেকনিক্যাল নলেজের ক্ষেত্রে চেষ্টা করে আমাদের দেশে, তো সেখানে যদি কোটা ব্যবস্থা থাকে সেখানে প্রকৃত মেধা কতটা যাচাই হয়। তো সেই জন্যই আমার মনে হয় যে এটা পুনর্মূল্যায়নের দাবি রাখে, এবং সেই বিষয়ে আমার ধারণা কর্তৃপক্ষ, কারণ এটা একটা এত বড় একটা বিপ্লব আন্দোলন এবং গণ অভ্যুত্থান ঘটালো ছাত্ররা, সেটা তো প্রাথমিকভাবে যদি বলেন কোটার জন্যই ঘটিয়েছে, পরে হয়তো সরকার পতন হয়েছে তার সুদা। তো এখন এই জিনিসটা আবার যদি থেকে যায় তাহলে তো এটা নৈতিকভাবে অগ্রহণযোগ্য। আমার মনে হয় এই বিষয়গুলো একটা মূল্যায়নের দাবি রাখে। মাননীয় প্রধান উপদেষ্টার বরাদ দিয়ে একটি সংবাদ শিরোনাম, আপনি যেটা বলছিলেন যে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স নবনিযুক্ত তিনি দেখা করার পরে তিনি এই কথা বলেছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে ফেব্রুয়ারিতেই ঐকমত্য হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এটা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, এবং এটা যে জুলাইয়ের যে ঘোষণাপত্র এটা ছাত্ররা প্রাথমিকভাবে বলেছিল যেটা রেট্রোস্পেকটিভ এফেক্ট দিয়ে যে ঘোষণাপত্র সাধারণত ঘটনার আগেই দেওয়া হয়, যেমন আমাদের দেশে মুক্তিযুদ্ধের যে প্রক্লেমেশন সেটা যেভাবে দেওয়া হয়েছিল, এটা কিন্তু একটু ব্যতিক্রম, এটা হয়েছে আফটার দ্য ইনসিডেন্ট, কিন্তু তারা বলছে যে এটা আগস্ট থেকেই রেট্রোস্পেকটিভ এফেক্ট দেওয়া হবে। এবং এই জায়গাগুলিতে কিছু বেসিক পার্থক্য বোধহয় রাজনৈতিক দলগুলির মধ্যে আছে। ওনারা ছাত্ররা যেটা করেছিল সেটার ক্ষেত্রে প্রধানত বিএনপি, তারা আপত্তির প্রেক্ষিতেই হয়তো তত্ত্বাবধান মানে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা সরকারের পক্ষ থেকে করা হবে, ছাত্রদের করার দরকার নেই। তো তারা এই যে সমন্বয়কারী যারা আছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে সরকারের পক্ষ থেকেই তারা একটা টাইম ফ্রেমও দিয়েছিলেন 15ই জানুয়ারি, কিন্তু সেই টাইম ফ্রেমের মধ্যে কোনো রকম ঐক্যমত প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই। বাট এর মধ্যেই একটা বৈঠকও মানে প্রধান উপদেষ্টার সঙ্গে দলগুলির হয়েছে, এবং এখানে কার অবদান কতটুকু এইগুলি সুষমভাবে যাতে আসে, এবং এই ঘোষণাপত্রের লক্ষ্য উদ্দেশ্য এগুলি নিয়ে হয়তো নতুন করে ভিন্ন ভিন্ন মতামত আসতেছে। এবং উনি আশা করছেন, প্রধান উপদেষ্টা আশা করছেন ফেব্রুয়ারি কি বলছে মাঝামাঝি উনি ফেব্রুয়ারিতে পলিটিক্যাল কনসেনসাস প্রতিষ্ঠা হবে। তো আমরা দেখি কি প্রতিষ্ঠা হয়, কারণ অনেক ডেডলাইনই কিন্তু মিস করেছে অনেক বিষয়ই। সুতরাং এই যে সংস্কার কমিটিগুলির যে প্রতিবেদন তারা কিন্তু ডিসেম্বরের মধ্যে দিতে পারে নাই, 15ই জানুয়ারি পর্যন্ত লেগেছে। তো এটা এখন দলগুলির মধ্যে তো মত পার্থক্য আছে, সেটা তা ফেব্রুয়ারির মাঝামাঝি কতটা হবে সেটা না হওয়া পর্যন্ত আমরা কনফিডেন্টলি বলতে পারি না যে এটাই হবে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ শুরু হয়েছে।
এবং প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে ভোটাধিকার প্রতিষ্ঠাই তার প্রধান লক্ষ্য। ভোটের যেটা আমি বলবো যে এটা টেক্সট বই বা এটা স্বাভাবিক নিয়মে কিছু কিছু বিষয় অবভিয়াস। একটা হইলো যে ভোটার তালিকাটাকে আপডেট করা, হাল নাগাদ করা, এবং এটা কিন্তু আপনাকে বাড়ি বাড়ি যেতেই হবে। মানে একটা ভোটার তালিকা এক্সিস্টিং আছে, কিন্তু সেই তালিকার সঙ্গে যারা নতুন ভোটার যুক্ত হয়েছেন তাদেরকে 18 বছর বয়স যাদের হয়েছে তাদেরকে অ্যাড করা, এবং যারা ইন্তেকাল করেছেন তাদেরকে বাদ দেওয়া, এই সমস্ত একটা আপডেট করা, এটা খুবই একটা রুটিন কাজ নির্বাচন কমিশনের। এবং এই নির্বাচন কমিশন এই রুটিন কাজটা হচ্ছে। আরও কিছু রুটিন কাজ আছে, যেমন এই নির্বাচনী এলাকাগুলি সীমানা নির্ধারণ নিয়ে অনেক রকম ডিসপুট থাকে, সেইগুলির উপরও তারা হয়তো শুনানি করবেন। এবং পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে আমার ডেফিনেটলি ধারণা যে তারা এই ধরনের আলাপ আলোচনা মধ্যে যে নির্বাচনটাকে সুষ্ঠু অবাধ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীগুলির সঙ্গেও নিশ্চয়ই তারা বৈঠক করবেন। নির্বাচনের ডেট নির্ধারণের ক্ষেত্রে তারা হয়তো পরীক্ষা, আবহাওয়া, এই সমস্ত অনেক কিছু দেখবেন। এইগুলি নির্বাচন কমিশনের ভেরি রুটিন কাজ, এবং এই কাজগুলি হয়তো তারা করছেন। এটা কিন্তু আমাদের ব্যাপারটা হলো যে একটা সুষ্ঠু, ইনক্লুসিভ এবং গ্রহণযোগ্য নির্বাচন করার ক্ষেত্রে একটা রাজনৈতিক এবং নাগরিক ঐক্য সেই জায়গাটার মধ্যে কতটা অগ্রসর হয় সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে আগামী নির্বাচনকে ঘিরে। এবং সেই জায়গায় তারা কোন বিষয়গুলিকে গুরুত্ব দিবেন সেটা আমার মনে হয় যে অপেক্ষা করে দেখতে হইতে পারে। কারণ এখানে একটা ইনক্লুসিভ ইলেকশনের জন্যে এবং ইলেকশনগুলি অ্যালায়েন্সগুলি কি হচ্ছে এবং দলগুলি কিভাবে দেখছে, এখন ধরেন বিএনপি জামাত খুব অ্যাক্টিভলি মাঠে আছে, তার বাইরে ছাত্ররা শুনছি যে একটা রাজনৈতিক দল গঠন করবে। আবার এটার ব্যাপারে ট্রেডিশনাল পার্টিগুলির মন্তব্য আছে যে তারা বলছে যে ক্ষমতায় যারা আছে ওরা তো স্টুডেন্ট ব্যাক গভর্নমেন্ট, তো ক্ষমতাসীনদের ব্যাকিংয়ে আবার ছাত্রদের রাজনৈতিক দল, এটা আবার ছাত্ররা কি তারা আবার কারোর সাথে অ্যালায়েন্সে যাচ্ছে কিনা, জামাতের সাথে বা বিএনপির সাথে কিভাবে কি হচ্ছে। এমনকি আওয়ামী লীগ যারা এই ফ্যাসিবাদী তৎপরতার সঙ্গে যুক্ত না কিন্তু রাজনৈতিক দল হিসেবে করে, তাদের পার্টিসিপেশনটাও হবে কিনা, এইসব প্রশ্ন হয়তো যতই নির্বাচনের আলোচনা সামনে আসবে সেই প্রশ্নগুলি আসবে। কারণ আপনাকে অ্যাট এন্ড অফ দ্য ডে আপনাকে একটা বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং গ্রহণযোগ্য, জনগণের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন হইল একটা প্রধান উদ্দেশ্য এই এত রক্তক্ষয় এবং এত আন্দোলনের। তো সেই জায়গাটায় আমার মনে হয় যে সবাই নিশ্চয়ই গঠনমূলক, সুচিন্তিত, ঠান্ডা মাথায় সিদ্ধান্তগুলি গ্রহণ করে। এর মধ্যে নির্বাচন কমিশন অবশ্যই একটা ক্রুশিয়াল পার্ট। যদিও চিফ ইলেকশন কমিশনার উনি ঠেলে দিচ্ছেন কোর্টের দিকে এবং আমাদের অন্তর্বর্তী সরকারের দিকে। আমার মনে হয় কেউই কোনো দায়িত্ব এড়াইতে পারে না সুন্দর নির্বাচনের জন্য এবং জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন করার ব্যাপারে। অনেক অনেক ধন্যবাদ জনাব মাসুদ করিম আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।